যেমন টিফিন ভাতা, শিক্ষা ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, এই ভাতাগুলির আমরা সংস্কার চাই। আমরা বলবো না আমাদেরকে ডেলি 400 টাকা ব্যাংকের মতো দিতে হবে। আমরা বলবো না আমাদের চিকিৎসা ভাতা 5,000 দিতে হবে, 10,000 দিতে হবে। আমরা বলবো না আমাদের ছেলে মেয়ের শিক্ষা ভাতা এক একজনের 4,000 5,000 দিতে হবে। আপনারা বিবেক করেন, আমার ছেলে মেয়েকে বর্তমানে স্কুলে পড়াতে গেলে, দুইটা ছেলে মেয়েকে, আমি দুইটাই ধরলাম, তিনটার কথা বাদ, সরকারি হিসাব দুইটা ছেলে মেয়েকে আমরা যদি এখন একটা ভালো স্কুলে পড়াতে যাই, তাহলে তার বেতন, তার বই খাতা, কাগজ কলম সবকিছু মিলিয়ে মাসে কয় টাকা লাগতে পারে সেই টাকা দিন। আমার যদি চিকিৎসার জন্য হসপিটালে যেতে হয়, আমি সরকারি হসপিটালে সকল সুযোগ সুবিধা পাই না, সকল চিকিৎসা হয় না, আমাকে প্রাইভেটে যেতেই হচ্ছে। সেই প্রাইভেট হাসপাতালগুলিতে গেলে বা প্রাইভেট ডক্টরের কাছে গেলে আমাদের আজকালকার 1500 টাকা শুধু ফি দিতে হয়। 1500 টাকায় একজনের শুধু চিকিৎসার ফি দিতে হয়। তারপরে মেডিসিন আছে, উনি আবার এক গাদা টেস্ট লেখে। এবার আপনারাই ঠিক করেন আবার এই চিকিৎসার জন্য কয় টাকা আপনারা নির্ধারণ করবেন চিকিৎসা ভাতা। একজন মানুষ যখন অবসরে যায়, অবসরে যাওয়ার পর যখন চাকরির শেষের দিকে গিয়ে বয়স বেশি হয়ে যায়, যেমন আমার এখন চাকরির বয়স 22 বছর চলে, আমি নিজেই এখন অনেকগুলি রোগের শিকার। আমার ডায়াবেটিস আছে, আমার কি বলে ফ্যাট, মানে এটাকে কি বলে, কোলেস্টেরল বেশি। আমার ডায়াবেটিস আছে, কোলেস্টেরল বেশি, এবং ইদানিং আবার আমার মাথায় যে চাপ সৃষ্টি হচ্ছে, চোখের সমস্যা। আমি এই যে চশমা খুললে আমি কিছুই দেখি না। আমি যদি এই চশমাটা খুলে ফেললে আপনারা এই যে কমেন্ট করছেন এগুলি আমি সব ঝাপসা দেখি। আবার যদি চশমা পরে অনেকক্ষণ থাকি তাও আবার বিরক্ত লাগছে। এখন আমার ওয়াইফ, তিনিও কিন্তু ডায়াবেটিসের রোগী, তাহলে আমরা দুইজনেই ডায়াবেটিসের ওষুধ খাচ্ছি। আমাদের 1 মাস 2 মাস পর পর চেক আপ করতে হচ্ছে। এবার আপনারা বলেন আমার চিকিৎসা ফি কত হওয়া উচিত? তারপরে যাতায়াত ভাতা, আমার তো প্রতিদিন অফিসে যেতে হয়, অফিস থেকে আসতে হয়। তো এই অফিসে আসা যাওয়ার জন্য আমার কয় টাকা যাতায়াত ভাতা লাগে বলেন? আমি যদি একটা লোকাল বাসেও চড়ি তাও 20-30 টাকার নিচে এখন ভাড়া নাই। তো একটা লোকাল বাসে শুধু ওঠানামার ভাড়াই যদি 20-30 টাকা হয়, তাহলে আমার দূরত্ব আছে না, যে আমি একটু দূর থেকে যাই আমি অফিস করব, তাহলে আমার ভাড়া কত লাগবে? এরপরে আসুন সেই হিসেবে আমাকে যাতায়াত ভাতা নির্ধারণ করেন। তারপরে আসেন আমার টিফিন ভাতা। আমি অফিসে কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাই, তখন আমার টিফিনের প্রয়োজন আছে না? আমি একেবারে রাস্তার পাশে দাঁড়িয়ে যদি একটা চা খাই 15 টাকা, আমি একটা পাউরুটি খাই 1 পিস 15 টাকা 30 টাকা, আমি যদি সাথে একটা কলা খাই 15 টাকা 45 টাকা, এরপরে যদি আমি একটা বিড়ি খাই তাহলে তো 10-15 টাকার নিচে আর বিড়ি নাই। মানে আমি সরকারি চাকরি করে তো আমি আকিস বিড়ি খাইতে পারবো না। সরকারের তো বিষয়ে একটা মান সম্মান আছে, তাই না? আমাকে তো ন্যূনতম একটা সিগারেট খাইতে হবে। তো একটা সিগারেট আমি খাইলাম না, যে খায় তার তো লাগে, তাহলে ন্যূনতম 60 টাকা একটা বিল চলে আসে, তাই না? তাহলে সেই হিসেবে আপনি নির্ধারণ করেন আমার টিফিন করতে গেলে একেবারে কম করে যদি টিফিন করি আমার 50 টাকা লাগে। এবার আপনারা ঠিক করেন আমাকে টিফিন ভাতা দিনে কয় টাকা দিবেন। এই যে দাবির কথাগুলি, এগুলি তো আপনাদের বলতে হবে, তাই না? এই জিনিসগুলি তো আপনাদের তুলে ধরতে হবে। তা আপনারা যদি এই দাবির কথাগুলি তুলে না ধরেন, আর আপনারা যদি বলেন এখন কেন দাবির কথা বলতে হবে, ওস্তাদের মায়ের শেষ রাইতে, এই কথাটা আপনারা জানেন যে ওস্তাদের মায়ের শেষ রাইতে ভিতরে ভিতরে কি হচ্ছে আপনারা জানেন? এমনও হতে পারে এই স্কেল কাটছাট হতে পারে। তা স্কেল যদি কাটছাট হয় তখন কি করবেন বলেন? তো আপনারা যদি এখন আপনাদের দাবির কথাগুলি আপনারা প্রচার না করেন, আপনাদেরকে বলি না যে না আমার দাবিগুলোই আপনাদেরকে প্রচার করতে হবে, আপনারা আপনাদের দাবির কথাগুলি, আপনাদের তো ফেসবুক আছে, আপনাদের তো আইডি আছে, সোশ্যাল মিডিয়া আছে, আপনারা সেখানে আপনাদের দাবির কথাগুলি তুলে ধরেন। সবাই মিলে যদি আমরা দাবির কথাগুলি সকলের পেজ থেকে, সকলের আইডি থেকে যদি আমরা সরকারের কাছে তুলে ধরি আমরা কি চাই, তাহলে সেগুলি ভাইরাল হয় না? সকল কর্মচারী যদি এই দাবির কথাগুলি বলে, প্রচার করে, তাহলে কিন্তু সরকারের কাছে আমাদের দাবির কথাগুলি যায়। আর বিশেষ করে আমাদের এই যে নিউজ 10, ভোরের আলো 71, এর থেকে আমরা যদি এই দাবির কথাগুলি বলি, এগুলি কিন্তু সকল উচ্চ পর্যায়ে আমাদের দাবির কথাগুলি চলে যায়। তাহলে সেখানে আপনারা কেন আপনাদের মতামতগুলি দিবেন না? এমন একটা সময় চলে আসবে যখন গেজেট হয়ে যাবে, তখন দেখবেন যে না আপনারা যা চাইছেন তা পান নাই, তখন কিচ্ছু বলার থাকবে না। এই যে মোহাম্মদ ইসাহাক কবির, বাংলাদেশ সরকারি গাড়ি চালক কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক,
তিনি একটা কমেন্ট করেছেন, লেখেন, আহ্বায়ক সাহেব, আপনি যে সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য কথা বলতেছেন, আপনার যে দ্বিতীয় বিপদ গেল, এটা কি সবাই জানে? কেন ভাই আপনাকে একা বলতে হবে? সবাইকে সবাই বকে। ধন্যবাদ। জি, একটা আসলে উনি যে কথাটা বলছে ইসাক ভাই, সেটা হচ্ছে আপনাদের এই দাবির গুলি কথা বলতে গিয়ে আমি এই গত কয়েকদিন আগে, মানে বলতে পারেন গত 21শে জুন আমাকে বদলি করা হয়েছে ঢাকার বাইরে। এই কথাটা আমি সোশ্যাল মিডিয়াতে প্রচার করিনি, বলিনি কাউকে, ঠিক আছে? আমাকে বদলি করা হয়েছে। আমি যে কোনো ভাবে ধরে পড়ে লবিং করে যা আমার সবকিছুর মাধ্যমে আমি সেই বদলিটাকে এই গত গত বুধবারে আমি সেই বদলি অর্ডারটা বাতিল করাইছি। তো আপনাদের দাবির কথা সবকিছু তুলে ধরার দায়িত্ব কি আমার একার? আপনাদের কি কোনো দায়িত্ব নেই? আপনাদের কি কোনো দায়িত্ব নেই ভাই? আপনাদের দায়িত্ব হচ্ছে আমাদের দাবির কথাগুলি প্রচার করা। আমরা এই যে দাবির কথাগুলি বলি যে আমাদের 3টি টাইম স্কেল আমাদের পুনর্বহাল করুন, একই পদে যারা ব্লক পদে চাকরি করে দীর্ঘ 10 বছর, প্রতি 10 বছর পর পর যেন তাদেরকে উচ্চতার গ্রেড দেয়া হয়, এই যে দাবির কথাগুলি আমি আসলে বলেছি, যে দাবির কথাগুলি তুলে ধরেছি, এগুলি কি আমার একার দাবি? আপনারা একটু কথা বলেন। আপনারা সবাই এখন দেখেন এই যে 350 প্রায় 400 মানুষ আছেন, আপনারা সবাই শুধু কথা শুনতেছেন। কেন ভাই আপনি একটু কষ্ট করে আপনার দাবির কথাটা লিখতে পারেন না? আরে ভাই, এই পেজে আপনাদের দাবির কথাগুলি বললে, প্রচার করলে, তুলে ধরলে এগুলি সরকারের কাছে পৌঁছে যায়, সরকারের উচ্চ পর্যায়ে যায়, সচিব পর্যায়ে আমাদের এই কথাগুলি চলে যায়। তাই যেখানে সচিব পর্যায়ে যায় সেখানে কেন আপনি আপনার দাবির কথাটা লিখে জানাচ্ছেন না? কেন আপনাদের মধ্যে অহংকার? আপনারা কি বলেন? আমাদেরকে গালি দেন। আমরা কি খুব গালি খাওয়ার কাজ করতেছি? আরে ভাই, সরকারি সিস্টেম, আমরা তো সরকার না, আমরা সরকারের সেবক। সরকারের নীতি নির্ধারক যারা আছে তাদের কাছ থেকে আমরা যেটা শুনি সেটা আপনাদেরকে বলি। এখন আমাদের শোনার মাঝেও তো ভুল থাকতে পারে না? এখন আমরা সকালে মনে করেন একটা কথা শুনলাম, বিকেলে গিয়ে দেখে গেছে আর একটা কথা শুনলাম। এখন সকালে যেটা শুনছি বিকালে সেটা আপনাদেরকে বললাম, বিকেলে যেটা শুনছি সেটা যখন বিকালে লিখবো, বলতে যাব, তখনই আপনারা বলবেন আপনি সকালে এক কথা বলেন, বিকালে আর এক কথা বলেন। এই যে মিডিয়ারা দেখেন না, বিভিন্ন অনলাইন পত্রিকারা এই সকালে এক কথা বলে, দুপুরে আর এক কথা বলে, বিকেলে আর এক কথা বলে। কেন বলে? কারণ ওনারা এক এক সময় এক একটা কথা শোনে, যেই কথাটা ওনারা শোনে ওনারা সেটাই বলে, প্রচার করে। ওনাদের দোষ কি? ওনারা যেটা শোনে সেইটাই বলে। সরকারি নীতি নির্ধারক তো একজন না, অনেক নীতি নির্ধারণ। এক একজনে এক এক রকমের কথা বলে, এক একজনে এক এক রকমের মানে কি বলে, ওই মানে তথ্য তুলে ধরে, তো সবাই সেটাই বলে। তো আমাকে কি জানি লিখেছেন, একজনে কমেন্ট করেছেন আমাকে বান্দরবান পাঠানো উচিত। ভাই, আপনার আশা জীবনেও পূরণ হবে না, কারণ বান্দরবানে রেল লাইন নাই। আমি রেলওয়ে চাকরি করি, তো রেলওয়ে তো বান্দরবানে নাই, খাগড়াছড়ি নাই, রাঙ্গামাটি নাই। আপনার এই আশাটা জীবনেও পূরণ হবে না। আপনার এই আশা জীবনেও আল্লাহ পূরণ করবে না, কারণ বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, এবং বরিশাল, এই সমস্ত জায়গায়, বরিশাল, ভোলা, পটুয়াখালী, এগুলোতে আমারে বদলি করতে পারবে না, কারণ এগুলোতে রেল লাইন নাই, এগুলোতে রেলওয়ে হাসপাতাল নাই। আমি রেলওয়ে হাসপাতাল আছে শুধু ঢাকা, চিটাগাং, আমি পূর্বাঞ্চলে। আর আপনি যে বললেন আমাকে বান্দরবান পাঠাইতে, আপনি নিশ্চয়ই সরকারি চাকরি করেন না। সরকারি চাকরি করলে আপনি পে স্কেলের বিরোধী করতে পারতেন না। যারা, একটা কথা সবাই মনে রাখবেন, যারা আমাদেরকে গালি দেয়, যারা আমাদেরকে বকা দেয়, এই সমস্ত কথা বলে, মনে করবেন এরা পে স্কেলের বিরুদ্ধে, এরা দুর্নীতিবাজ, এরা লুটেরা, এরা ঘুষখোর, এরা হারামখোর, এরা হারামের ইনকামের সাথে জড়িত। এদের তথ্য মানে সংগ্রহ করা হচ্ছে। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি এই সমস্ত ঘুষখোরের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে এবং গোপনে তাদের ডাটা নেওয়া হবে। গোপনে তাদের ডাটা নিয়ে তারপরে সরকারের শীর্ষ পর্যায়ে পৌঁছে দেওয়া হবে। চিন্তা করেন না। আপনারা যারা বাজে কমেন্ট করেন তাদেরকে আমরা নোটিশ করি, নোট আপ করি। তারপরে আপনি কোন জায়গায় চাকরি করেন সেটার খোঁজ খবর নেওয়া হবে। আপনি কোনখানে কোনো দুর্নীতির সাথে যুক্ত আছে কিনা। আমরা কিন্তু সরকারের কাছে বলেছি, একটা ভিডিওতে আমি স্পষ্ট বলেছি,
এই পে স্কেল কার্যকর হওয়ার পর যদি কোনো সরকারি কর্মচারী বা কর্মকর্তা দুর্নীতি করে, ঘুষ খায়, নো আর্গুমেন্ট, নো মানে নোটিশ, ডাইরেক্ট তাদেরকে যেন চাকরি থেকে বহিষ্কার করা হয়। চাকরি থেকে বহিষ্কার না, এতদিন চাকরি করছে তাদেরকে যেন স্বেচ্ছায় একবারে বাড়ি পাঠাই দেওয়া হয়। যা তুই যা পাইছস এটা নিয়ে যেন তাকে একবারে বিদায় করে দেওয়া হয়। আমরা এই কথাটা সরকারের কাছে দাবি জানাতে চাই। যদি সরকার দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায়, তাহলে পে স্কেল কার্যকর হওয়ার পর কোনো কর্মকর্তা বা কোনো কর্মচারীর যদি দুর্নীতির প্রমাণ পাওয়া যায়, তাকে স্বেচ্ছায় অবসরে পাঠিয়ে দিন। সেক্ষেত্রে নো নোটিশ, নো আর্গুমেন্ট, নো টক, ডাইরেক্ট রিটায়ার্ড, একবারে সরাসরি তাদেরকে যেন স্বেচ্ছায় অবসরে পাঠিয়ে দেওয়া হয়। ইসরাক ভাই আরেকটা কথা লিখেছে যে, মালিক ভাই আপনার মাধ্যমে সরকারি কর্মকর্তা কর্মচারী আমরা যারা আছি সবাইকে একটু জানিয়ে দেন যে আমরা 11 গ্রেডে থেকে যারা 2015 সাল থেকে আমরা বঞ্চিত, মাননীয় প্রধানমন্ত্রীর উপরে ছেড়ে দেন এবং সবাইকে একযোগে আওয়াজ তুলতে বলেন, আমাদের ন্যায্য দাবি বঞ্চিত করবেন না। ধন্যবাদ সবাইকে। জি ইসরাক ভাই, আমরা আপনার দাবিটা তুলে ধরেছি। আমরা আসলে যারা বিশেষ করে ব্লক পোস্টে চাকরি করি, আমরা যারা ব্লক পোস্টে চাকরি করি, বিশেষ করে এই যে গাড়ির ড্রাইভার যারা যারা বিভিন্ন সরকারি চাকরিতে যারা ড্রাইভার হিসেবে চাকরি করে, এদের কিন্তু কোনো পদোন্নতি নেই। এরাও ধরেন একটা ব্লক পোস্টের মতোই চাকরি করে, তাহলে তাদের গ্রেড পরিবর্তনের সুযোগটা দেন, পদোন্নতিও দিবেন না, তাহলে তারে আপনি গ্রেড পরিবর্তনের সুযোগ দিবেন না, এটা তো অমানবিক। আমরা চাই একই পদে, সে ব্লক পোস্টে হোক আর নর্মাল চাকরি হোক, একই পদে যদি কেউ 10 বছরের অধিক চাকরি করে, তাকে প্রতি 10 বছর পর পর উচ্চতর গ্রেড দেওয়া হবে। আওয়ামী লীগ সরকারের সময় একটা ফালতু গেজেট করে গেছে। সে ফালতু নিয়মের মধ্যে কি নিয়ম ছিল, কেউ যদি একটা টাইম স্কেলের একটা সিলেকশন গ্রেড পায়, সে জীবনে আর কোনো পদোন্নতি, সে জীবনে আর কোনো গ্রেড পাইবে না। মানে ব্লক পোস্টে যারা আছে, যারা ব্লক পোস্টে আছে, তারা একটা টাইম স্কেল আর একটা সিলেকশন গ্রেড যারা পেয়েছে, তারা আর কোনোদিন কোনো পাবে না। এটা কোনো নিয়মের মধ্যে পড়ে? বলেন, এটা কোনো নিয়মের মধ্যে পড়ে? এনাম আহমেদ, আপনি কথাটা একটু ক্লিয়ার করে বলেন, ঠিক আছে, যে এতদিনে কি করেছেন। এতদিনে তো আমরা দাবির কথা বলেছি, সে দাবির উপরে ভিত্তি করে পে স্কেল হচ্ছে, ঠিক আছে, সে দাবির উপরে ভিত্তি করে 3 ধাপের জায়গায় 2 ধাপে চলে আসতেছে। যেখানে আপনাদেরকে 50% করা হবে, 60% করা হবে, সেটার জায়গায় এখন শতভাগ বেতন দেওয়ার চিন্তা করতেছে। এতদিন তো এটাই দাবি করছি। এতদিন আপনি কোথায় ছিলেন? আপনি আমাকে জিজ্ঞেস করছেন এতদিন করছেন কি, আমি আপনাকে জিজ্ঞেস করছি এতদিন আপনি কই ছিলেন?